আয়নার সামনে দাঁড়িয়ে সাদা অ্যাপ্রনটা গায়ে জড়াতেই রাইয়ের বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। মেডিকেল পড়ার এই স্বপ্নটার জন্যই সে গত 2 বছর নাওয়া খাওয়া ভুলে টেবিলে মুখ গুঁজে পড়ে থেকেছে। আজ সেই স্বপ্ন হাতের মুঠোয়। কিন্তু অদ্ভুত, এত আনন্দের দিনেও রাইয়ের মুখে কিছুটা বিষণ্ণতা দেখা দিচ্ছে। 18 বছরের এই জীবনে মা বাবা আর ভাইয়াকে ছেড়ে একটা রাতও সে কোথাও থাকেনি। আর আজ চাইলেও যখন তখন মায়ের কোলে মাথা রাখা যাবে না, বাবার বকুনি বা ভাইয়ার খুনসুটি সব এখন অনেক দূরের ব্যাপার। জানালার গ্রিল দিয়ে বাইরের এই অচেনা শহরটার দিকে তাকাতেই চোখ দুটো ঝাপসা হয়ে এলো রাইয়ের। ঠিক তখনই দরজায় মৃদু টোকা। রাইমামুনি, হলো তোর? ব্রেকফাস্ট ঠান্ডা হয়ে যাচ্ছে তো। চেনা গলার স্বরে বাস্তবে ফিরল সে। উনি মণি, রাইয়ের খালামণি। সেই ছোট্টবেলায় মণিকে দেখেছিল রাই। এরপর সংসারের চাপে আর দূরত্বের কারণে সামনাসামনি দেখা হয়নি বহুদিন, যদিও ফোনে কথা হতো প্রায়। কিন্তু যোগাযোগ আর দেখার মাঝে যে অনেক তফাৎ, তা রাই আগে বুঝত না। রাই মেডিকেলে চান্স পেতেই মণি আর কোনো কথা শুনতে চাননি। সোজা দিদিকে বলে রাইকে নিজের কাছে নিয়ে এসেছেন। হোস্টেলের 4 দেয়ালের মাঝে মেয়েটা একা কষ্ট পাবে, এটা মণি মেনে নিতে পারেননি। চোখের কোণের জলটা দ্রুত মুছে মুখে একচিলতে হাসি ফুটিয়ে তুলল রাই। অচেনা এই যান্ত্রিক শহরে খালামণির এই ভালোবাসাই এখন তার একমাত্র অক্সিজেন। কাঁধে ব্যাগটা তুলে নিয়ে রাই ভাবল, স্বপ্ন যখন পূরণ হয়েছে তখন এইটুকু ত্যাগ তো স্বীকার করতেই হবে। আজ থেকে শুরু এক নতুন যুদ্ধ, নতুন পথ চলা। রুম থেকে বেরিয়ে ডাইনিং টেবিলে বসতেই নাকে গরম পরোটার ঘ্রাণ এসে লাগল। খালামণি ব্যস্ত হাতে প্লেট সাজিয়ে দিচ্ছেন। পরম যত্নে সবকিছু করছেন তিনি, যেন রাইয়ের কোনো অসুবিধা না হয়। কিন্তু খাওয়ার ফাঁকে রাইয়ের চোখ অজান্তেই পাশের বন্ধ ঘরটার দরজায় গিয়ে আটকাল। একটা অদ্ভুত খটকা লাগছে রাইয়ের। মনির একটা মেয়ে আছে, নামটা শুনেছে সে, ফোনে খালামণির মুখে তার অনেক গল্পও শুনেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, গত 3 দিন ধরে রাই এই বাড়িতে আছে, অথচ আজ পর্যন্ত মেয়েটার টিকিটিও দেখেনি। একই ফ্ল্যাটে একই ছাদের নিচে থেকেও মেয়েটা যেন এক অদৃশ্য চরিত্র। রাই যখন ঘুম থেকে ওঠে ওই ঘরের দরজা তখনও বন্ধ থাকে, আবার রাতে যখন ঘুমাতে যায় তখনও কোনো সারশব্দ নেই। ব্যাপারটা কি কাকতালীয়, নাকি ইচ্ছে করেই মেয়েটা আড়ালে থাকছে? রাইয়ের মনে ক্ষীণ সন্দেহ জাগল। মেয়েটা কি তার আশাটা সহজভাবে নেয়নি, নাকি সে বড্ড বেশি অন্তর্মুখী? কৌতূহলটা জিভের ডগা পর্যন্ত এলেও গিলে ফেলল রাই। আজ তার কলেজের প্রথম দিন, এখনই এই বিষয়ে প্রশ্ন করাটা হয়তো ঠিক হবে না। তাছাড়া খালামণির হাসিমাখা মুখের দিকে তাকালে ওসব চিন্তা করতে ইচ্ছে করে না রাইয়ের। দ্রুত নাস্তা শেষ করে ব্যাগটা কাঁধে ফেলে উঠে দাঁড়ালো রাই। মনে মনে ভাবল, রহস্যময়ী কাজিনকে না হয় পরে আবিষ্কার করা যাবে, এখন গন্তব্য কলেজ। কলেজে পৌঁছতেই রাই থমকে দাঁড়ালো। বিশাল গেট আর তার ওপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা লাল ইটের পুরনো একাডেমিক ভবনটা যেন তাকে স্বাগত জানাচ্ছে। গেটের ওপর বড় বড় করে লেখা কলেজের নামটা দেখে শরীরে এক অদ্ভুত শিহরণ খেলে গেল। এই সেই প্রাঙ্গণ যেখানে আসার স্বপ্ন সে ছোটবেলা থেকে দেখেছে। চারপাশে তাকাতেই দেখল এক অন্য জগৎ। শত শত ছাত্রছাত্রী, সবার গায়ে সাদা অ্যাপ্রন, কারো হাতে মোটা বই, কারো হাতে হাড়ের বাক্স। সিনিয়র ভাইয়া আপুদের চোখে মুখে এক ধরনের গাম্ভীর্য আর ব্যস্ততা। নিজেকে হঠাৎই বিশাল সমুদ্রের মাঝখানে খুব ক্ষুদ্র মনে হলো রাইয়ের। মনে হলো এই গায়ের এই সাদা অ্যাপ্রনটা শুধু একটা পোশাক নয়, বরং এক বিশাল দায়িত্বের নাম। ওরিয়েন্টেশন ক্লাস কোথায় হবে সেটা খুঁজতে গিয়েই রাই খানিকটা ভেবাচাকা খেয়ে গেল। করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে সে এদিক সেদিক তাকাচ্ছিল, যদি কোনো পরিচিত কাউকে বা কোনো নির্দেশিকা চোখে পড়ে। নার্ভাসনেসে হাতের তালু ঘামতে শুরু করেছে। ঠিক তখনই পাশ থেকে কেউ একজন বলে উঠল, ফার্স্ট ইয়ার, লেকচার গ্যালারি খুঁজছিস? রাই চমকে পাশে তাকালো। একটি মেয়ে দাঁড়িয়ে আছে, তার গায়েও অ্যাপ্রন। রাই মাথা নেড়ে সায় দিল, হ্যাঁ, আসলে বুঝতে পারছি না কোন দিকে যাব। মেয়েটি হাসল, আয় আমার সাথে, আমিও ওদিকেই যাচ্ছি। আমি নীলু, তোর সিনিয়র। সিনিয়র শব্দটা কানে আসতেই কিছুটা ভয় পেয়ে গেল রাই। মেডিকেল কলেজে সিনিয়রদের নিয়ে সে অনেক ভীতিকর গল্প শুনেছে। র্যাগিংয়ের ভয়ে তার ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গেল। আমতা আমতা করে দ্রুত নিজেকে গুটিয়ে নিয়ে বলল, আসসালামু আলাইকুম আপু, সরি, আমি আসলে বুঝতে পারিনি আপনি। নীলু রাইয়ের কথা শুনে হেসে দিল। রাইয়ের কাঁধে আলতো একটা চার দিয়ে সে বলল, আরে বোকা, এত ভয় পাচ্ছিস কেন? আমি কি বাঘ না ভাল্লুক? আর কলেজে সিনিয়ররা শুধু ভয় দেখায় না, পথও দেখায়।
আয় আমার সাথে। আর তুই বলছি দেখে কিছু মনে করিস না, আমি কিন্তু এমনি। নীলুর সহজ কথায় রাইয়ের জড়তা কিছুটা কেটে গেল। করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে নীলু বলল, প্রথম দিন তো, তাই সবকিছু গোলক ধাঁধার মতো লাগছে। দুদিন গেলেই দেখবি এই লাল ইটের দালানটাই তোর দ্বিতীয় ঘর হয়ে যাবে। তবে হ্যাঁ, ক্যাম্পাসে সিনিয়র দেখলে সালাম দিতে ভুলিস না, এটা কিন্তু এখানকার অলিখিত নিয়ম। আর কখনো কোনো সমস্যায় পড়লে সোজা আমাকে খুঁজবি, ঠিক আছে? রাই ধীর পায়ে ক্লাসরুমে ঢুকে পেছনের দিকের একটা খালি সিট দেখে বসে পড়ল। বুকের ধরফরানিটা কমলেও নতুনের আড়ষ্টতা এখনও কাটেনি। চারপাশটা কেমন গমগম করছে। অনুষ্ঠান শুরু হয়ে গেল। প্রথমে বিভাগীয় প্রধানরা গম্ভীর মুখে বক্তব্য রাখলেন, কিন্তু রাইয়ের মনোযোগ বারবার চলে যাচ্ছিল মঞ্চের একপাশে। সেখানে কেউ একজন দাঁড়িয়ে পুরো অনুষ্ঠানটা বেশ দক্ষতার সাথে পরিচালনা করছে। দূর থেকে তার অবয়বটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, তবে ভঙ্গি দেখে মনে হচ্ছে সে ক্যাম্পাসে বেশ প্রভাবশালী। তার পরনেও অ্যাপ্রন, হাতাটা কোনোই পর্যন্ত গোটানো। সিনিয়র জুনিয়র সবাই তার একটা ইশারাতেই কাজ করছে। মেয়েটি বারবার এদিক সেদিক ছুটছে, কখনো সাউন্ড সিস্টেম চেক করছে, কখনো ভলেন্টিয়ারদের নির্দেশ দিচ্ছে। রাই অনেক চেষ্টা করেও তার মুখটা ঠিক মতো দেখতে পেল না। মঞ্চের উজ্জ্বল স্পটলাইট আর সামনের সারির জটলার কারণে চেহারাটা বারবার আড়ালে পড়ে যাচ্ছে। তবে দূর থেকেও মেয়েটার ব্যক্তিত্বের একটা আভা টের পাওয়া যাচ্ছে। বক্তব্য পর্ব শেষ হতেই কালচারাল সেগমেন্ট শুরু হলো। হঠাৎ সঞ্চালক ঘোষণা করলেন, এখন গান নিয়ে মঞ্চে আসছেন আমাদের ক্যাম্পাসের হার্টথ্রব, আমাদের সকলের প্রিয়। পুরো গ্যালারি ফেটে পড়ল করতালিতে। চিৎকারের চোটের নামটাই শুনতে পেল না রাই। সে অবাক হয়ে দেখল, সেই ব্যস্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা মেয়েটাই ধীর পায়ে মঞ্চের মাঝখানে এগিয়ে গেল, হাতে একটা অ্যাকস্টিক গিটার। মেয়েটি টুলে বসল, মাইক্রোফোনটা নিজের দিকে টেনে নিল। গিটারের তারে আলতো করে আঙুল ছোঁয়াতেই পুরো হল জুড়ে পিন পতন নীরবতা নেমে এলো। সে গাইতে শুরু করল, ভরাট আর কি ভীষণ দরদি কণ্ঠস্বর। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়। গানের প্রতিটি শব্দ যেন রাইয়ের মনের ভেতর গেঁথে যাচ্ছে। অদ্ভুত এক মায়া আছে সেই স্বরে, যেন অনেক দিনের জমানো কোনো কষ্ট বা ভালোবাসা সে গানের মাধ্যমে প্রকাশ করছে। রাই মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল। মানুষটার মুখের ওপর শ্যাডো লাইট পড়ায় এখনও ঠিকমতো চেনা যাচ্ছে না, কিন্তু তার কণ্ঠস্বর যেন খুব চেনা। রাই মনে মনে ভাবল, কে এই মানুষটা? গানের সেই শ্রেষ্ঠটুকু মিলিয়ে যেতেই গিটারের তারে আলতো চাপ দিয়ে থামল মেয়েটি। মুহূর্তের পিনপতন নীরবতা ভেঙে পুরো অডিটোরিয়াম ফেটে পড়ল করতালিতে। হর্ষধ্বনি আর শীষ দিয়ে সিনিয়র জুনিয়র সবাই তাকে অভিবাদন জানাচ্ছে। মেয়েটি লাজুক হেসে মাথা নত করে বাউ করল। স্টেজের তীব্র আলোয় তার মুখটা এখনও অস্পষ্ট, কিন্তু তার ভঙ্গি আর হাসিটা রাইয়ের বুকের ভেতর কেমন যেন তোলপাড় শুরু করে দিল। কোথায় দেখেছে তাকে? এরপর শুরু হলো নবীনাবরণ। সিনিয়র আপু আর ভাইয়ারা হাতে রজনীগন্ধা আর গোলাপ নিয়ে ছড়িয়ে পড়ল গ্যালারির সারিতে সারিতে। নতুনদের হাতে ফুল দিয়ে বরণ করে নেওয়ার পালা। রাই নিজের সিটে বসেছিল, তার চোখ তখনও খুঁজছে সেই মেয়েটিকে। স্টেজের স্পটলাইট নিভে গিয়ে এখন হলের সাধারণ বাতিগুলো জ্বলে উঠেছে। ভিড় ঠেলে কয়েকজন সিনিয়র এগিয়ে এলো তাদের লাইনের দিকে। রাইয়ের হৃদস্পন্দন যেন মুহূর্তের জন্য থমকে গেল। এত কাছ থেকে, এত উজ্জ্বল আলোয় আর কোনো সন্দেহ রইল না। মেয়েটির ফর্সা গাল, টিকালো নাক, কপালের ছোট্ট টিপ আর চোখের কোণে জমে থাকা এক চিলতে হাসি, সব কিছু এখন পরিষ্কার। এ তো তার অচেনা কেউ নয়। খালামণির বসার ঘরে টাঙানো বড় ফ্যামিলি ফটোটায় দেখা সেই মেয়েটি, যাকে গত 3 দিন ধরে সে এক নজর দেখার জন্য অপেক্ষা করেছে, অথচ যে নিজেকে ঘরের কোণে লুকিয়ে রেখেছিল। এ তো সেই রাইয়ের খালাতো বোন মেঘলা। মেঘলা হাসি মুখে অ্যাপ্রনের পকেট থেকে একটা গোলাপ বের করে বাড়িয়ে দিল রাইয়ের দিকে। ভরাট সেই গলায় বলল, ওয়েলকাম টু আওয়ার ওয়ার্ল্ড জুনিয়র। রাইয়ের হাত কাঁপছিল। সে গোলাপটা নিতে নিতে নিজের অজান্তেই অস্ফুট স্বরে বলে ফেলল, মেঘলা আপু। রাইয়ের মুখে নিজের নাম শুনে মেঘলা একটুও অবাক হল না। ক্যাম্পাসে সে বেশ জনপ্রিয়, জুনিয়ররা তাকে নাম ধরে ডাকবে বা চিনবে, এটাই তো স্বাভাবিক। সে ভাবল, মেয়েটি হয়তো অন্য সবার মতোই তার গান বা পারফরমেন্স দেখে নাম জেনেছে। তাই মেঘলা সাবলীল ভঙ্গিতে হেসে বলল, বাহ, নাম মুখস্থ হয়ে গেছে দেখছি এখনই। গুড। ক্যাম্পাসে কোনো হেল্প লাগলে জানাস।